উচ্চ মাধ্যমিক রাষ্ট্রবিজ্ঞান, একাদশ শ্রেণী, প্রথম সেমিস্টার, প্রথম অধ্যায়। রাষ্ট্রবিজ্ঞান বলতে কী বোঝো? একাদশ শ্রেণীর রাষ্ট্রবিজ্ঞানের প্রথম অধ্যায়ের মূল আলোচ্য বিষয়গুলি হল রাষ্ট্রবিজ্ঞানের সংজ্ঞা, রাষ্ট্রবিজ্ঞানের বিবর্তন, রাষ্ট্রবিজ্ঞানের প্রকৃতি, রাষ্ট্রবিজ্ঞানের আলোচ্য বিষয় বা পরিধি, রাষ্ট্রবিজ্ঞানের আলোচনার বিভিন্ন পদ্ধতি এবং রাষ্ট্রবিজ্ঞান পাঠের উপযোগিতা। এই ভিডিওতে আমরা শুধুমাত্র রাষ্ট্রবিজ্ঞানের সংজ্ঞা সম্পর্কে জানব। রাষ্ট্রবিজ্ঞান শব্দটা শুনলেই আমাদের কাছে এটা স্পষ্ট হয়ে ওঠে যে রাষ্ট্রের বিজ্ঞানকেই বলা হয় রাষ্ট্রবিজ্ঞান। রাষ্ট্র বলতে রাষ্ট্রবিজ্ঞানে এক বিশেষ ধরনের রাজনৈতিক সংগঠনের কথা বলা হলেও সাধারণ অর্থে রাষ্ট্র বলতে আমরা বুঝি দেশ। আমরা প্রত্যেকেই কোনো না কোনো দেশের অধিবাসী, অর্থাৎ প্রত্যেকেই কোনো না কোনো রাষ্ট্রে বসবাস করি। এবার আমরা যে দেশেই বা যে রাষ্ট্রেই থাকি না কেন, সেই দেশটা চলে কিভাবে, অর্থাৎ সেই দেশের সরকার সেই দেশকে পরিচালিত করে কিভাবে, আবার সেই দেশের সরকার গঠিত হয়ই বা কিভাবে, অর্থাৎ এটা নির্ধারিত হয় কিভাবে যে কে বা কারা দেশকে পরিচালনা করবে, কিভাবেই বা সেই দেশের সরকার বিভিন্ন নীতি নির্ধারণ করে, কিভাবে আবার সেই নীতিগুলোর প্রয়োগ ঘটায়, এবং সর্বোপরি এই সমস্ত কাজের মাধ্যমে সেই দেশের সরকার বা জনসাধারণ সেই দেশকে কোন লক্ষ্যে বা কোন দিকে পরিচালিত করতে চায়, এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করা হয় যে শাস্ত্রে, তাকেই সাধারণভাবে বলা হয় রাষ্ট্রবিজ্ঞান। তবে রাষ্ট্রবিজ্ঞানে শুধু কোনো একটা দেশ নয়, সমগ্র মানব সমাজের সম্পূর্ণ রাজনৈতিক দিকের অতীত, বর্তমান ও ভবিষ্যৎ নিয়ে আলোচনা ও পর্যালোচনা করা হয় রাষ্ট্রবিজ্ঞানে। এই রাষ্ট্রবিজ্ঞান শব্দটিকে ইংরেজিতে বলা হয় পলিটিক্যাল সায়েন্স। পলিটিক্যাল সায়েন্স শব্দটি এসেছে গ্রিক শব্দ পলিটেক, ল্যাটিন শব্দ পলিটিকা বা ফরাসি শব্দ পলিটিক থেকে। বহু বচনে ব্যবহৃত হলে এই শব্দগুলোর অর্থ হয় নগর রাষ্ট্র সংক্রান্ত কার্যাবলী। এই তিনটি শব্দই আবার এসেছে গ্রিক শব্দ পোলিস থেকে, যার অর্থ হল নগর বা নগর রাষ্ট্র। অর্থাৎ প্রাচীনকালে গ্রিস দেশে যেরকম রাষ্ট্র ছিল সেই রকম স্বাবলম্বী এবং প্রায় বা সম্পূর্ণভাবে পরস্পরের প্রভাবমুক্ত কিছু ছোট ছোট রাষ্ট্র। এই ধরনের রাষ্ট্রকে গ্রিস দেশে বলা হতো পোলিস, আর সেখান থেকেই এই পলিটিক্যাল সায়েন্স শব্দটি এসেছে। সাধারণভাবে বলা হয় গ্রিক শব্দ পোলিস এবং লোগো থেকে পলিটিক্যাল সায়েন্স শব্দটি এসেছে। পোলিস শব্দের অর্থ হলো নগর রাষ্ট্র, আর লোগোস শব্দের অর্থ হলো জ্ঞান বা যুক্তিযুক্ত পর্যালোচনা। আবার সায়েন্স শব্দটি এসেছে ল্যাটিন শব্দ সাইন্টিয়া থেকে, যার অর্থ হলো জ্ঞান বা অধ্যয়ন। অর্থাৎ ব্যুৎপত্তিগত অর্থে বা শব্দগত অর্থে পলিটিক্যাল সায়েন্স বলতে বোঝায় সেই শাস্ত্রকে যার মাধ্যমে ক্ষুদ্র রাষ্ট্র সংক্রান্ত পর্যালোচনা বা জ্ঞান আরোহণ করা হয়। কিন্তু এই পলিটিক্যাল সায়েন্স শব্দটি আজকের অর্থে বা আধুনিক অর্থে কিভাবে ব্যবহৃত হতে শুরু করল, অর্থাৎ এই শব্দটির উদ্ভবের ইতিহাসটা কি। বহু প্রাচীনকাল থেকেই অ্যারিস্টটলের রচনার মাধ্যমে বা গ্রিক দার্শনিক অ্যারিস্টটলের রচনার মধ্যে আমরা এই পলিটিক্স শব্দটি ব্যবহৃত হতে দেখি। কিন্তু পলিটিক্স শব্দটি ব্যবহৃত হলেও রাজনীতি এবং বিজ্ঞান বা পলিটিক্স এবং সায়েন্স এই দুটি শব্দের সমন্বয়ে শুরু হয়েছে 1701 সালে। 1701 সালে বিশপকে লেখা লিবনিজের একটা চিঠিতে রাষ্ট্রবিজ্ঞান কথাটির সর্বপ্রথম প্রয়োগ লক্ষ্য করা যায়। এরপর 1726 সালে প্রকাশিত বিশ্ববিখ্যাত ভ্রমণ কাহিনী গ্যালিভার ট্রাভেলসের লেখক জোনাথন সুইফট রাজনীতিকে একটি বিজ্ঞানে পরিণত করার কথা বলেছেন। এরপর থেকেই এই পলিটিক্যাল সায়েন্স শব্দটি খুব
সাধারণভাবে ব্যবহৃত হতে শুরু হয়। ডেভিড হিউমের পরবর্তী সময়ে রাষ্ট্রবিজ্ঞান কথাটি সাধারণভাবেই প্রযুক্ত ছিল। লিপসেট রচিত দ্য পলিটিক্যাল ম্যান গ্রন্থ থেকে জানা যায় যে 1890 সালে আমেরিকান বিশ্ববিদ্যালয়ের গ্রন্থতালিকাতে রাষ্ট্রবিজ্ঞান কথাটি আধুনিক অর্থে সর্বপ্রথম ব্যবহৃত হয়। 1880 সালে কলম্বিয়া বিশ্ববিদ্যালয় প্রথম রাষ্ট্রবিজ্ঞান বিভাগ গঠন করে এবং রাষ্ট্রবিজ্ঞানকে প্রথম শিক্ষাক্রমে স্থান দেয় এবং বিষয় হিসেবে প্রতিষ্ঠিত করে। 1903 সালে প্রতিষ্ঠিত আমেরিকান পলিটিক্যাল সায়েন্স অ্যাসোসিয়েশন রাষ্ট্রবিজ্ঞানকে একটি আনুষ্ঠানিক শিক্ষাক্ষেত্র রূপে বিকশিত করে। এইভাবে এই পলিটিক্যাল সায়েন্স শব্দটি আজকের অর্থে প্রচলিত হয়। এইভাবে শাস্ত্র হিসেবে রাষ্ট্রবিজ্ঞান আনুষ্ঠানিক স্বীকৃতি পেলেও আজকের দিনে দাঁড়িয়ে আমরা রাষ্ট্রবিজ্ঞানের সংজ্ঞা নিয়ে আলোচনা করব কেন? একটা প্রতিষ্ঠিত শাস্ত্র, শুধুমাত্র সেই শাস্ত্রটা সম্পর্কে জ্ঞান আরোহণ করলেই হয়? তা সত্ত্বেও সংজ্ঞা নিরূপণের বা সংজ্ঞা প্রদানের কারণটা কী? আসলে ছাত্র হিসেবে আমরা যে কটা বিষয়ই পড়ি তার প্রত্যেকটা বিষয়ই পরস্পরের সঙ্গে অঙ্গাঙ্গিকভাবে যুক্ত। যেমন যদি সংখ্যাজ্ঞান না থাকে তাহলে ভৌতবিজ্ঞান এবং রাসায়নিক বিজ্ঞানের কোনো পরীক্ষা নিরীক্ষাই করা সম্ভব হবে না, কারণ পরিমাপ না বুঝলে কোনো পরীক্ষা নিরীক্ষার ফল সঠিকভাবে নিরূপণ করা সম্ভব নয়। ঠিক সেই রকমই সমাজবিজ্ঞানের শাখাগুলো একই ধরনের নিয়ম মেনে চলে। এখানে একটু বলে রাখি, সমাজবিজ্ঞান কাকে বলে? সমাজবিজ্ঞান হলো সেই শাস্ত্র যা সমাজবদ্ধ মানুষের সামাজিক জীবনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করে। যেমন সমাজবিজ্ঞানের যে শাখাটি মানুষের রাজনৈতিক জীবন নিয়ে আলোচনা করে তাকে আমরা রাষ্ট্রবিজ্ঞান বলি। ঠিক সেই রকমই সমাজবিজ্ঞানের যে শাখা সমাজ জীবনের অতীত নিয়ে আলোচনা করে তাকে বলা হয় ইতিহাস। একইভাবে যে শাখা সমাজবিজ্ঞানের বা সমাজবদ্ধ মানুষের অর্থ, সম্পদ ও এই অর্থ এবং সম্পদের বন্টন নীতি নিয়ে আলোচনা করে তাকে বলা হয় অর্থনীতি। আবার যে শাখা উচিত বা অনুচিত নিয়ে আলোচনা করে তাকে বলা হয় নীতিশাস্ত্র। অর্থাৎ সমাজবিজ্ঞানের সমস্ত শাখাই পরস্পরের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। যেমন রাজনীতি ছাড়া ইতিহাসের আলোচনা অসম্পূর্ণ। ইতিহাসের ওপর রাজনীতির প্রভাব বুঝতে না পারলে ঐতিহাসিক ঘটনাগুলি ঘটার কারণ, ঘটনাগুলির উদ্দেশ্য বা ঘটনাটা ঘটানোর উদ্দেশ্য, এমনকি সেই সমস্ত ঘটনার সুদূরপ্রসারী প্রভাব সম্পর্কে বোঝা অসম্ভব হয়ে যাবে। উদাহরণ দিয়ে বলা যেতে পারে, যেমন হিটলার জার্মান জাতিকে শ্রেষ্ঠ প্রচার করেছিল। এই প্রচার করেছিল কেন এটা যদি আমরা না বুঝতে পারি তাহলে হিটলারের লক্ষ্য সম্পর্কে বা দ্বিতীয় বিশ্বযুদ্ধে হিটলারের ভূমিকা সম্পর্কে জ্ঞান আমাদের অসম্পূর্ণই থেকে যাবে। ঠিক তেমনি নীতিশাস্ত্র ছাড়াও ঐতিহাসিক ঘটনাবলীর বিশ্লেষণ সম্ভব নয়। যেমন আমরা যদি ব্রিটিশ শাসনের কথা ধরি, আমরা চিরকালই তো কোনো না কোনো শাসকের দ্বারা শাসিত হয়ে এসেছি, তাহলে ব্রিটিশ শাসনকে আমরা এতটা ঘৃণার চোখে দেখি কেন? সেটা বুঝতে গেলে রাষ্ট্রবিজ্ঞানের জাতীয়তাবাদ সংক্রান্ত তত্ত্বগুলো আমাদের বুঝতে হবে। কিন্তু এই পরস্পর নির্ভরশীল হওয়া সত্ত্বেও প্রতিটা শাখার, অর্থাৎ সমাজবিজ্ঞানের ইতিহাস বলো, রাষ্ট্রবিজ্ঞান বলো, নীতিশাস্ত্র বলো, এদের প্রত্যেকের আলোচ্য বিষয়বস্তুও আলাদা এবং আলোচনার দৃষ্টিভঙ্গিও আলাদা। যেমন ঐতিহাসিক ঘটনাবলী ইতিহাস এবং রাষ্ট্রবিজ্ঞান উভয়েরই পর্যালোচনার বিষয়, কিন্তু ইতিহাসে দেখা হয় ঘটনাগুলি কবে ঘটেছিল, কিভাবে ঘটেছিল, কখন ঘটেছিল এবং সেই ঘটনার সংগঠনটা কীরকম ছিল, মানে কিভাবে ঘটেছিল। কিন্তু রাষ্ট্রবিজ্ঞানে আলোচনা করা হয় ঘটনাগুলি ঘটানোর উদ্দেশ্যটা কী, ঘটনাগুলোর প্রকৃতিটা কী এবং এর সুদূরপ্রসারী প্রভাবটা কী। তাই প্রতিটি বিষয়ের আলোচনার পরিধি ও প্রকৃতি সুনির্দিষ্ট এবং পৃথক করার জন্যই প্রত্যেকটা বিষয়ের সংজ্ঞা নির্ধারণ করা একান্ত গুরুত্বপূর্ণ। এই কারণেই আমরা রাষ্ট্রবিজ্ঞানেরও সংজ্ঞা নির্ধারণ করি, রাষ্ট্রবিজ্ঞানের আলোচনার পরিধি বা বিষয় নির্ধারণ করার জন্য এবং আলোচনার প্রকৃতি বা দৃষ্টিভঙ্গি নির্ণয় করার জন্য।
রাষ্ট্রবিজ্ঞানের সংজ্ঞা ও ধারণা তার আলোচনা ক্ষেত্রের পরিধির দ্বারাই নির্ধারিত হয়, অর্থাৎ কোন কোন বিষয় নিয়ে রাষ্ট্রবিজ্ঞানের আলোচনা করা হয় তার ভিত্তিতেই রাষ্ট্রবিজ্ঞানের সংজ্ঞা নিরূপণ করা হয়। কিন্তু এক্ষেত্রে একটা জিনিস উল্লেখযোগ্য, তা হলো রাষ্ট্রবিজ্ঞানের আলোচনার পরিধি অত্যন্ত ব্যাপক, যার ফলে রাষ্ট্রবিজ্ঞানের আলোচ্য বিষয়বস্তুও পরিবর্তনশীল। এছাড়াও সমাজ জীবনের উন্নতির সঙ্গে সঙ্গে রাষ্ট্র সম্পর্কিত ধ্যান ধারণারও বা রাজনৈতিক জীবন সম্পর্কিত ধ্যান ধারণারও পরিবর্তন ঘটছে। তার জন্যও রাষ্ট্রবিজ্ঞানের বিষয়বস্তু পরিবর্তনশীল হয়ে পড়ছে। শুধু পরিবর্তনশীল নয়, পরিবর্ধনশীলও, অর্থাৎ বিষয়বস্তু বেড়েও যাচ্ছে। যেমন ইউএনও বা সার্ক, এই ধরনের যে আন্তর্জাতিক সংগঠনগুলো আছে, সেই সংগঠনগুলো গ্রিস দেশে ছিল না বা প্রাচীন গ্রিস রোমে ছিল না, তাই সেগুলো রাষ্ট্রবিজ্ঞানের বিষয়ে তখন অন্তর্ভুক্তও ছিল না। কিন্তু যত এরকম নতুন নতুন ধারণা আসছে রাজনৈতিক জীবন সম্পর্কে, বিশ্বায়ন, আন্তর্জাতিক সংগঠন, পারমাণবিক চুক্তি, এই বিষয়গুলো যখন একটার পর একটা মানুষের রাজনৈতিক জীবনের সঙ্গে যুক্ত হতে শুরু হয়েছে, তখন রাষ্ট্রবিজ্ঞানের আলোচনার বিষয়বস্তুও অনেকটাই ব্যাপক হয়ে গেছে, অনেকটা বেড়ে গেছে। এছাড়াও রাষ্ট্রবিজ্ঞানের আলোচনার বিষয়বস্তু ও পদ্ধতি অনেকটাই বিমূর্ত এবং অস্পষ্ট। যেমন রাষ্ট্র কী সেটাকে আমরা চোখের সাহায্যে ওরকমভাবে দেখতে পারি না, কিন্তু এটা একটা বিমূর্ত ধারণা, একটা কনসেপ্ট, যেটা আমাদের মাথায় রয়েছে যে এটাকে রাষ্ট্র বলে, কিন্তু আমরা ওই অর্থে পুরোটা দেখাতে পারি না। ম্যাপে হয়তো কোনো রাষ্ট্রের স্থলভূমিটুকুকে দেখানো যেতে পারে, কিন্তু রাষ্ট্রটা কী বা জাতীয়তাবোধটা কী, কেন এরা রাষ্ট্র, এই বিষয়টা অনেকটাই বিমূর্ত। এরকম অনেক বিষয়ই আছে যেগুলো বিমূর্ত এবং অস্পষ্ট। মানুষের রাজনৈতিক জীবনের অধিকাংশ বিষয়ই বিমূর্ত এবং অস্পষ্ট। তার জন্য রাষ্ট্রবিজ্ঞানের কোনো স্বয়ংসম্পূর্ণ সংজ্ঞা দেওয়া সম্ভব নয়। এছাড়া রাষ্ট্রবিজ্ঞানীদের মধ্যে মতামতের এবং দৃষ্টিভঙ্গির যথেষ্ট পার্থক্য রয়েছে। একই বিষয়কে বিভিন্ন রাষ্ট্রবিজ্ঞানী বিভিন্ন দৃষ্টি দিয়ে দেখে। যেমন উদারনীতিবাদীদের মতে রাষ্ট্র হলো মানুষের জীবনের এগিয়ে যাওয়ার প্রতীক, কিন্তু মার্ক্সবাদীদের দৃষ্টিভঙ্গি দিয়ে দেখতে গেলে বলতে হয় যে রাষ্ট্র হলো সবল শ্রেণী দ্বারা দুর্বল শ্রেণীদের অত্যাচার করার একটা হাতিয়ার মাত্র। এই রকম বিভিন্ন রাষ্ট্রবিজ্ঞানীদের দৃষ্টিভঙ্গির পার্থক্য দেখা যায়। তার জন্যই রাষ্ট্রবিজ্ঞানের কোনো স্বয়ংসম্পূর্ণ সংজ্ঞা দেওয়া সম্ভব হয়নি। তাই রডি, অ্যান্ডারসন, ক্রিস্টাল ও গ্রিনি মন্তব্য করেছেন যে রাষ্ট্রবিজ্ঞানের কোনো সংক্ষিপ্ত ও সুনির্দিষ্ট সীমারেখা নির্দিষ্ট করে দেওয়া সম্ভব নয়। জেলিনেক মন্তব্য করেছেন যে রাষ্ট্রবিজ্ঞানের মতো এমন কোনো বিজ্ঞান নেই যার একটা সুন্দর পরিভাষা একান্ত প্রয়োজন। অথবা উনিই বলেছেন, একটি সঠিক নামকরণের সমস্যা নিয়ে রাষ্ট্রবিজ্ঞানের মতো অন্য কোনো বিজ্ঞান এতখানি বিব্রত নয়। এস.এল. ওয়াসপি বলেছেন যে রাষ্ট্রবিজ্ঞান সম্পর্কে বিভ্রান্তি ও মতপার্থক্য এবং এর পরিবর্তনশীল প্রকৃতি ও অনিশ্চিত আলোচনা ক্ষেত্রের সীমানা কোনো একটি নির্দিষ্ট সংজ্ঞাকে যথার্থ হতে দেয় না। অর্থাৎ সবারই মতে রাষ্ট্রবিজ্ঞানের একটা স্বয়ংসম্পূর্ণ সংজ্ঞার অত্যন্ত অভাব রয়েছে। বিভিন্ন রাষ্ট্রবিজ্ঞানী সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি বিশ্লেষণ করে ভিন্ন ভিন্ন দৃষ্টিকোণ থেকে রাষ্ট্রবিজ্ঞানের সংজ্ঞা প্রদান করেছেন। যেহেতু রাষ্ট্রবিজ্ঞানের কোনো সংজ্ঞাই স্বয়ংসম্পূর্ণ নয়, তাই রাষ্ট্রবিজ্ঞানের প্রচলিত সংজ্ঞাগুলিকে মূলত 3 ভাগে ভাগ করে আলোচনা করা যেতে পারে। 1. ঐতিহ্যবাহী সংজ্ঞা বা সাবেকি সংজ্ঞা বা চিরায়ত সংজ্ঞা। 2. আধুনিক সংজ্ঞা এবং 3. মার্ক্সবাদী সংজ্ঞা। ঐতিহ্যবাদী সংজ্ঞাগুলিকে আবার 3 ভাগে ভাগ করা যায়। 1. রাষ্ট্রকেন্দ্রিক সংজ্ঞা, 2. সরকার কেন্দ্রিক সংজ্ঞা এবং 3য় রাষ্ট্র ও সরকার কেন্দ্রিক সংজ্ঞা।
অর্থাৎ একদম প্রাচীনকাল থেকে বা ধরতে গেলে রাষ্ট্রবিজ্ঞানের শুরুর সময় যে সংজ্ঞাটাকে রাষ্ট্রবিজ্ঞানের সংজ্ঞা বলে পরিচিত করা হতো তাকেই বলা হয় ঐতিহ্যবাদী, চিরায়ত বা সাবেকি সংজ্ঞা। এবং সেই সংজ্ঞার 3টে পর্যায়ে রয়েছে। প্রাথমিক পর্যায়ে ছিল রাষ্ট্রকেন্দ্রিক সংজ্ঞা। নামটা শুনলেই বোঝা যাচ্ছে যে শাস্ত্র রাষ্ট্রের উদ্ভব, বিকাশ, গঠন, প্রকৃতি, উদ্দেশ্য, কার্যাবলী এবং বিভিন্ন রাষ্ট্রের পারস্পরিক সম্পর্ক নিয়ে আলোচনা করে, অর্থাৎ যে শাস্ত্রের একমাত্র আলোচ্য বিষয় হলো রাষ্ট্রবিজ্ঞানের রাষ্ট্রকেন্দ্রিক সংজ্ঞা অনুসারে সেই শাস্ত্রকেই রাষ্ট্রবিজ্ঞান বলা হয়। অর্থাৎ আমরা সমাজবদ্ধ মানুষরা কিভাবে রাষ্ট্রের গঠন করলাম, কিভাবে মানুষ রাষ্ট্র নামক একটি সংগঠনের মাধ্যমে নিজেদের বেঁধে রাখলো, সেই রাষ্ট্রের বিকাশ কিভাবে ঘটলো, অর্থাৎ প্রাচীন গ্রীসের পোলিস থেকে আজকের বর্তমান রাষ্ট্রে আমরা কিভাবে পৌঁছালাম, সেই রাষ্ট্রটা গঠিত কিভাবে হলো, বা বিভিন্ন রাষ্ট্রের গঠন কীরকম, বিভিন্ন রাষ্ট্রের প্রকৃতি কীরকম, বিভিন্ন রাষ্ট্রের কার্যাবলী কীরকম বা কী কী কাজ তাদের করা উচিত, এবং বিভিন্ন রাষ্ট্রের পারস্পরিক সম্পর্ক কী, এই সমস্ত বিষয় নিয়ে যে শাস্ত্র আলোচনা করে রাষ্ট্রবিজ্ঞানের রাষ্ট্রকেন্দ্রিক সংজ্ঞা অনুসারে তাকেই বলা হয় রাষ্ট্রবিজ্ঞান। গার্নার, ব্লুমসলি প্রমুখরা এই রাষ্ট্রবিজ্ঞানের রাষ্ট্রকেন্দ্রিক সংজ্ঞার সমর্থক। এদের প্রত্যেকেরই রাষ্ট্রবিজ্ঞান সংক্রান্ত কিছু উক্তি রয়েছে, সেটা আমরা নিচে চার্টে পরে আলোচনা করে দেব। আপাতত কনসেপ্টটা বোঝো। কিন্তু রাষ্ট্র একটা বিমূর্ত বিষয়। আগেই বলেছি রাষ্ট্রকে তো দেখা বোঝা যায় না, রাষ্ট্র মূর্ত হয়ে ওঠে বা রাষ্ট্র একটা রূপ পায় সরকারের মাধ্যমে। তাই সিলি, ক্যাথলিন প্রমুখরা রাষ্ট্রবিজ্ঞানকে রাষ্ট্রকেন্দ্রিক বিজ্ঞান বলার পরিবর্তে সরকার কেন্দ্রিক বিজ্ঞান বলতে বেশি আগ্রহী। তাদের মতে যে শাস্ত্র বিভিন্ন প্রকার সরকারের গঠন, প্রকৃতি, প্রকারভেদ, কার্যাবলী এবং আন্তর্জাতিক ক্ষেত্রে বিভিন্ন প্রকার সরকারের ভূমিকা নিয়ে আলোচনা করে, রাষ্ট্রবিজ্ঞানের সরকার কেন্দ্রিক সংজ্ঞা অনুসারে সেই শাস্ত্রকেই বলা হয় রাষ্ট্রবিজ্ঞান। অর্থাৎ তারাও একই কথা বলছে, কিন্তু শুধু রাষ্ট্রের জায়গায় একটা মূর্ত প্রতীক, রাষ্ট্রের একটা মূর্ত প্রতীক সরকারকে নিয়ে আলোচনা করার কথা তারা বলছে। এরা রাষ্ট্র ও সরকারকে অভিন্ন বলে ভাবত, তার জন্যই এরা এই ধরনের সংজ্ঞায় উপনীত হয়েছিল। এরপর এলো গিলক্রিস্ট, পলজানের মতো রাষ্ট্রবিজ্ঞানীরা, যারা রাষ্ট্র এবং সরকার উভয়কেই রাষ্ট্রবিজ্ঞানের আলোচনার বিষয়বস্তু মনে করত। তাদের মতে যে শাস্ত্র রাষ্ট্র ও সরকার উভয়েরই গঠন, প্রকৃতি, প্রকারভেদ, কার্যাবলী, বিবর্তন এবং আন্তর্জাতিক ক্ষেত্রে তাদের ভূমিকা নিয়ে আলোচনা করে, সেই শাস্ত্রকেই বলা হয় রাষ্ট্রবিজ্ঞান। কিন্তু আধুনিক রাষ্ট্রবিজ্ঞানীরা আবার এই রাষ্ট্রবিজ্ঞানের ঐতিহ্যবাদী সংজ্ঞাকে অনেকটা সংকীর্ণ বলে মনে করত। তাদের মতে রাষ্ট্রকেন্দ্রিক আলোচনার মাধ্যমে বা ঐতিহ্যবাদী সংজ্ঞার মাধ্যমে আমরা শুধুমাত্র একটা স্ট্রাকচারাল বা গঠনগত বা কাঠামোগত বর্ণনা পাই রাষ্ট্রবিজ্ঞানের। তাছাড়াও এই সমস্ত আলোচনার মাধ্যমে সব রকম রাষ্ট্র সম্পর্কে জানা সম্ভব নয়, রাষ্ট্র ও নাগরিকের সম্পর্ক সম্পর্কেও জানা সম্ভব নয়। এছাড়া বিজ্ঞানের অন্যান্য শাখার সঙ্গে রাষ্ট্রবিজ্ঞানের সম্পর্ক সম্পর্কেও জানা সম্ভব নয়। আবার বিভিন্ন সামাজিক গোষ্ঠী বা বিভিন্ন বিশেষ ব্যক্তির আচার আচরণ কিভাবে মানুষের রাজনৈতিক জীবনকে প্রভাবিত করে সেটাও জানা সম্ভব নয়। তাই এই রাষ্ট্রবিজ্ঞানের রাষ্ট্রকেন্দ্রিক, সরকার কেন্দ্রিক বা রাষ্ট্র ও সরকার কেন্দ্রিক যে ঐতিহ্যবাদী সংজ্ঞাগুলি, সেগুলোকে তাদের মতে
সংকীর্ণ বলে মনে হয়। আধুনিক রাষ্ট্রবিজ্ঞানীদের মতে রাষ্ট্রবিজ্ঞান হলো এমন একটা বিষয় যা ক্ষমতা, শাসন বা কর্তৃত্বের বন্ধনে আবদ্ধ মানুষের সঙ্গে মানুষের স্থায়ী একটি সম্পর্ক নির্ধারণকারী রাজনৈতিক ব্যবস্থাকে নিয়ে আলোচনা করে। অর্থাৎ রাষ্ট্রবিজ্ঞানের আলোচনার পরিধি অনেক ব্যাপক। রাষ্ট্র ও সরকার ছাড়াও নানাবিধ বিষয়ে রাষ্ট্রবিজ্ঞান আলোচনা করে। অর্থাৎ আমরা যে বিষয়টা আগেই আলোচনা করেছি যে সমাজ জীবনের উন্নতির সঙ্গে সঙ্গে রাষ্ট্র সম্পর্কিত বা রাষ্ট্রবিজ্ঞান সম্পর্কিত ধারণাও অনেকটা পরিবর্তিত হয়েছে। সেই পরিবর্তিত ধারণারই একটা প্রভাব হলো যে আধুনিক কালের রাষ্ট্রবিজ্ঞানীরা শুধুমাত্র রাষ্ট্র ও সরকারকে রাষ্ট্রবিজ্ঞানের আলোচনার বিষয়বস্তু রূপে মনে করতেন না। এই রকম বিভিন্ন আধুনিক রাষ্ট্রবিজ্ঞানীরা ভিন্ন ভিন্ন কোনো একটি বিশেষ দিকের ওপর বা মানুষের রাজনৈতিক জীবনের কোনো একটা বিশেষ দিকের ওপর বেশি গুরুত্ব আরোপ করেন এবং সেটিকেই রাষ্ট্রবিজ্ঞানের আলোচনার মূল বিষয়বস্তু রূপে উপস্থাপন করেন। এদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন ডেভিড ইস্টন, যার মতে মূল্যের কর্তৃত্বমূলক বণ্টন হল রাষ্ট্রবিজ্ঞানের আলোচনার একমাত্র বিষয়। মূল্যের কর্তৃত্বমূলক বণ্টন অর্থাৎ পৃথিবীতে যা কিছু মূল্যবান সেই মূল্যবান বস্তুর বণ্টন বা ডিস্ট্রিবিউশন বা ভাগাভাগি নিয়ে যদি ব্যক্তি বা গোষ্ঠীর মধ্যে কোনো রকম বিরোধ বাধে তাহলে সেই বিরোধগুলিকে প্রচলিত প্রথার ভিত্তিতে মীমাংসা করা হয়। আর মীমাংসা করা যখন সম্ভব হয় না তখন সামাজিক কর্তৃত্বের সাহায্যে অর্থাৎ সমাজের দ্বারা নির্দিষ্ট কোনো ক্ষমতাশালী কর্তৃপক্ষের ইচ্ছা অনুসারে প্রণয়ন করা নীতির মাধ্যমে সেই বিরোধের মীমাংসা করা হয়। এই নীতিকে বলা হয় কর্তৃত্ব সম্পন্ন। আর সামাজিক কর্তৃত্ব তাদের প্রণীত নীতিকে কার্যকর করার জন্য বল প্রয়োগেরও সাহায্য নিতে পারে। এবার এই পুরো বিষয়টাকে একটু সহজে বুঝি। কোনো মূল্যবান বস্তু, যেমন আমরা ধরে নিই জমি। এই জমি একটা প্রাকৃতিক সম্পদ। প্রকৃতি কাউকেই এই জমির মালিক করে পাঠায়নি। আমরা যখন জন্মাই নিজের সঙ্গে জমি নিয়ে জন্মাই না। কাজেই এই জমিটা প্রকৃতির জমি এবং এই জমির মালিক কেউ নয়। কিন্তু সমাজের প্রচলিত নিয়ম অনুসারে প্রত্যেকে তার পূর্বপুরুষের জমির অধিকারী, যেমন আমি আমার বাবার জমির অধিকারী। কিন্তু যদি এরকম কোনো জমির মালিকানা নিয়ে দুজন ব্যক্তি বা দুজন গোষ্ঠীর মধ্যে দ্বন্দ্ব শুরু হয়, অর্থাৎ সাপোজ কোনো একটা জমি পড়ে আছে, দুপক্ষ এসে বলল যে সেটা তাদের পূর্বপুরুষের জমি, তাহলে এটা ডিসাইড হবে কি করে যে এটা অ্যাকচুয়ালি কার পূর্বপুরুষের জমি এবং সমাজের নিয়ম অনুসারে কার এই জমিটা হওয়া উচিত? সেই বিরোধের মীমাংসা করার জন্য তারা যাবে সরকারের কাছে। আরও স্পষ্টভাবে বলতে গেলে তারা যাবে আদালতের কাছে, যা সরকারকেই রিপ্রেজেন্ট করে। এবার এই আদালত মীমাংসা করবে। মীমাংসা করার পর যে রায় এই আদালত দেবে সেই রায় যদি অপরপক্ষ না মেনে নেয়, আদালত তাহলে সরকার বা প্রশাসনের মাধ্যমে বল প্রয়োগের মাধ্যমে বা বলপূর্বক তাকে সেই রায় মানতে বাধ্য করবে। এবং এই যে বলপ্রয়োগের মাধ্যমে রায় মানতে বাধ্য করা, এটাকেও সমাজের অধিকাংশ লোক সমর্থন করবে, কারণ সমাজের অধিকাংশ লোক সেই সরকার বা দেশের প্রতি আনুগত্য প্রদর্শন করে। স্বাভাবিকভাবেই এই আনুগত্যটা তারা প্রদর্শন করে। অর্থাৎ এই যে সম্পূর্ণ ব্যবস্থাটা, যে একটা মূল্যবান বস্তু জমি, তাকে কেন্দ্র করে বিরোধ, প্রথমে সমাজে প্রচলিত নিয়ম অনুসারে সেই বিরোধের মীমাংসা, সেটা সম্ভব না হলে আবার আদালতের রায় সেই বিরোধের মীমাংসা, আবার সেই রায় কেউ মানতে না চাইলে বলপ্রয়োগের মাধ্যমে রায়কে কার্যকর করা। এই যে সম্পূর্ণ ব্যবস্থাটা, ডেভিড ইস্টনের মতে এই ব্যবস্থাটাকে নিয়ে আলোচনা করে রাষ্ট্রবিজ্ঞান। রাষ্ট্রবিজ্ঞানী রবার্ট ডাল অনেকটা একই ধরনের মন্তব্য প্রকাশ করেছেন।
তার মতে ক্ষমতা, শাসন ও কর্তৃত্বই হলো রাষ্ট্রবিজ্ঞানের আলোচ্য বিষয়। অর্থাৎ আমরা আগেই আলোচনা করেছি যে কর্তৃত্ব সম্পন্ন ক্ষমতাবান শ্রেণীর শাসনের মাধ্যমেই মূল্যবান বস্তু বন্টনের নীতি নির্ধারিত হয়। তার মতে যখন কোনো ব্যক্তি অন্যকে দিয়ে নিজের ইচ্ছা অনুসারে কাজ করিয়ে নিতে পারে তখন সেই ব্যক্তিকে বলা হয় প্রভাবশালী। এই প্রভাবশালী ব্যক্তিকেই ডেভিড ইস্টন কর্তৃত্ব সম্পন্ন বলেছেন। মানে এরা মোটামুটি একই ধরনের কথা বলেছে। অর্থাৎ যে নীতি সেই প্রভাবশালী বা কর্তৃত্ব সম্পন্ন ব্যক্তি প্রণয়ন করবে, সেই ব্যক্তি যা বলবে সেটা প্রত্যেকে মেনে নেবে, আর না মেনে নিলে সে বলপ্রয়োগের মাধ্যমে তা মেনে নিতে বাধ্য করবে, এবং সে বলপ্রয়োগ করলে সমাজের অন্যরা সেই বলপ্রয়োগকেও সমর্থন করবে। এই ক্ষমতাটাকেই বলা হয় প্রভাব। এই রকম প্রভাবশালী ব্যক্তিদের মধ্যে তুলনামূলক পর্যালোচনার মাধ্যমে মানব জীবনের রাজনৈতিক জীবনের আলোচনা করা হয় রাষ্ট্রবিজ্ঞানে। লাসওয়েলের মতেও প্রভাব ও প্রভাবশালী হলো রাষ্ট্রবিজ্ঞানের আলোচনার মূল বিষয়। অ্যালান বলের মতে বিরোধ ও বিরোধ মীমাংসাই হলো রাষ্ট্রবিজ্ঞানের আলোচনার মূল বিষয়। অ্যালমন্ড ও পাওয়েলের মতে ক্ষমতার সমস্যা ও প্রক্রিয়া হলো রাষ্ট্রবিজ্ঞানের মূল আলোচ্য বিষয়। এরকম বহু আলোচ্য বিষয় রয়েছে। বহু রাষ্ট্রবিজ্ঞানী আলাদা আলাদা বিষয়ের ওপর গুরুত্ব আরোপ করেছেন। এখনই যেমন চাপ সৃষ্টিকারী গোষ্ঠী রয়েছে, আইন রয়েছে, এখনই আমি এতটা ডিটেলসে যেতে বলছি না। যখন রাষ্ট্রবিজ্ঞানের আলোচ্য বিষয়বস্তু পড়ব তখন সেগুলোকে আরও ডিটেলসে জানব। মোটামুটি আধুনিক রাষ্ট্রবিজ্ঞানীদের মতে ক্ষমতাকে কেন্দ্র করে যে সমস্যা এবং ক্ষমতা বন্টনের যে প্রক্রিয়া তাকে নিয়ে আলোচনা করা হয় রাষ্ট্রবিজ্ঞানে। তাই রাষ্ট্রবিজ্ঞানের মূল আলোচ্য বিষয়বস্তু হল ক্ষমতা, শাসন ও কর্তৃত্বের বন্ধনে আবদ্ধ মানুষের সঙ্গে মানুষের একটি স্থায়ী সম্পর্ক নির্ধারণকারী রাজনৈতিক ব্যবস্থা। মার্ক্সবাদীরা আবার সম্পূর্ণ ভিন্ন দৃষ্টিকোণ থেকে রাষ্ট্রবিজ্ঞানকে সংজ্ঞায়িত করেছেন। তাদের মতে রাজনীতি ও অর্থনীতি পরস্পরের সঙ্গে সম্পর্কযুক্ত এবং পরস্পরের ওপর নির্ভরশীল। অর্থাৎ প্রতিটা সমাজ এবং সেই সমাজের রাজনৈতিক ব্যবস্থা সেই সমাজের প্রচলিত অর্থনৈতিক কাঠামোর ওপর ভিত্তি করেই গড়ে ওঠে। তাই অর্থনৈতিক বৈষম্যের ভিত্তিতে গঠিত সমাজের শ্রেণীসমূহের পারস্পরিক সম্পর্ক ও সংগ্রাম বিচার বিশ্লেষণ করার শাস্ত্রের নামই হলো রাষ্ট্রবিজ্ঞান। যেমন আগের উদাহরণটাকে যদি আমরা মার্ক্সবাদী দৃষ্টিকোণ থেকে বিচার করি তাহলে কীরকম দাঁড়ায়? তাহলে ব্যাপারটা এরকম দাঁড়ায় যে মূল্যবান বস্তু হলো জমি, কিন্তু এই জমি তো প্রাকৃতিক সম্পদ। তাহলে এটা ঠিক হলো কিভাবে যে কারোর পূর্বপুরুষ যদি কোনো জমি দখল করে ফেলে তাহলেই তার উত্তরপুরুষ সেই জমির মালিকানা পাবে? এই নিয়মটা অন্যায্য। কিন্তু যে কোনোভাবে কেউ যদি অর্থনৈতিক দিক থেকে সম্পদশালী হয়ে যায় তাহলে তারা অর্থনৈতিকভাবে কম সম্পদের অধিকারীকে শাসন করতে শুরু করে, এবং এই দুর্বল শ্রেণী এই শাসনটা মেনেও নেয়। মেনে নিতে তারা এক প্রকার বাধ্য। এই যে সংগ্রাম, এই যে মেনে নেওয়া এবং মেনে নিতে না চাওয়া এবং একটা ভালো সমাজের দিকে উত্তীর্ণ হওয়া, এই সংগ্রামটাকেই আলোচনা করা হয় রাষ্ট্রবিজ্ঞানে। এটাই মার্কস, এঙ্গেলস, লেনিন প্রমুখরা বলেছেন। তাদের মতে অর্থনৈতিক দিক থেকে ক্ষমতাবান শ্রেণী এবং অর্থনৈতিক দিক থেকে ক্ষমতাহীন শ্রেণী, এই দুই শ্রেণীতে সমাজটা বিভক্ত। ক্ষমতাবান শ্রেণীরা ক্ষমতাহীন শ্রেণীর ওপর শোষণ বা অত্যাচার করার জন্য একটা পদ্ধতি তৈরি করেছে। সেই পদ্ধতিটাকেই আলোচনা করা হয় রাষ্ট্রবিজ্ঞানে। এই পদ্ধতিটাকেই সাধারণ অর্থে বলা হয় রাষ্ট্র ব্যবস্থা বা রাজনৈতিক ব্যবস্থা। তাহলে এতক্ষণ আমরা যেটা পড়লাম সেটা হলো রাষ্ট্রবিজ্ঞানের ঐতিহ্যবাদী সংজ্ঞা অনুসারে প্রাথমিকভাবে রাষ্ট্র এবং আরও একটু ব্যাপক হারে রাষ্ট্র ও সরকার উভয়ই রাষ্ট্রবিজ্ঞানের আলোচনার বিষয়বস্তু।
আধুনিক সংজ্ঞা অনুসারে আবার ক্ষমতা, শাসন ও কর্তৃত্বটা রাষ্ট্রবিজ্ঞানের আলোচনার বিষয়বস্তু। মার্ক্সবাদী সংজ্ঞা অনুসারে আবার অর্থনৈতিক বৈষম্যের ভিত্তিতে গঠিত শ্রেণীসমূহের পারস্পরিক সম্পর্ক ও সংগ্রাম হলো রাষ্ট্রবিজ্ঞানের আলোচনার বিষয়বস্তু। কিন্তু রাষ্ট্রবিজ্ঞানের যদিও একটা স্বয়ংসম্পূর্ণ সংজ্ঞা দেওয়া সম্ভব নয়, তাও আমরা একটা সর্বাধিক গ্রহণযোগ্য সংজ্ঞা রাষ্ট্রবিজ্ঞানে দিতেই পারি। সেই সর্বাধিক গ্রহণযোগ্য সংজ্ঞা অনুসারে রাষ্ট্রবিজ্ঞান হলো সমাজবিজ্ঞানের সেই শাখা যা বিজ্ঞান ভিত্তিক আলোচনার মাধ্যমে রাষ্ট্রের তত্ত্ব, সংগঠন, শাসন প্রণালী, রাষ্ট্রের আন্তর্জাতিক সম্পর্কের বিশ্লেষণ, আন্তর্জাতিক আইন, সংগঠন ইত্যাদি সম্পর্কে এবং বিভিন্ন প্রকার রাজনৈতিক ব্যবস্থার তুলনামূলক আলোচনা ও মূল্যায়ন করে। অর্থাৎ সাধারণভাবে বলতে গেলে রাষ্ট্রবিজ্ঞান মূলত রাষ্ট্র বা দেশ, সরকার, আইন, বিচার ব্যবস্থা, রাষ্ট্রের সঙ্গে নাগরিকদের সম্পর্ক, ব্যক্তি ও গোষ্ঠীর রাজনৈতিক আচার আচরণ, ক্ষমতা, কর্তৃত্ব এবং সেই ক্ষমতা ও কর্তৃত্বকে কেন্দ্র করে হওয়া বিরোধের মীমাংসা, প্রভাব ও প্রভাবশালী বিভিন্ন রাষ্ট্রের পারস্পরিক সম্পর্ক, বিভিন্ন আন্তর্জাতিক প্রতিষ্ঠান, রাজনৈতিক মতাদর্শ, মানব সমাজের রাজনৈতিক দিকের অতীত, বর্তমান, ভবিষ্যৎ, এই সব কিছু নিয়ে আলোচনা করে যে শাস্ত্র, সেই শাস্ত্রকেই আমরা বলি রাষ্ট্রবিজ্ঞান। এবার যেহেতু তোমাদের এমসিকিউ টাইপস কোশ্চেন্স আসবে, তাই রাষ্ট্রবিজ্ঞান সংক্রান্ত কিছু বিশেষ উক্তি এখানে তুলে ধরা হলো। প্রশ্ন এইভাবেও আসতে পারে, এই উক্তিগুলো কারা করেছেন, এবং এইভাবেও আসতে পারে যে কে কোন উক্তি করেছেন। এখানে একটা জিনিস উল্লেখযোগ্য, আমি উক্তিগুলো কোন সময় করা হয়েছিল সেই হিসেবে পরপর সাজাইনি, পরপর সাজিয়েছি পরীক্ষা পারপাসে। যেগুলো বেশি ইম্পর্টেন্ট সেগুলো ওপরের দিকে রয়েছে এবং যেগুলো কম ইম্পর্টেন্ট সেগুলো নিচের দিকে। আমি এই চার্টগুলো পোস্টও করে দেব, কাজেই যদি কেউ স্পষ্টভাবে ভিডিওতে দেখতে না পাও কোনো অসুবিধা নেই, চ্যানেল সাবস্ক্রাইব করলে অবশ্যই পোস্টে দেখতে পাবে। যেহেতু এমসিকিউ টাইপস কোশ্চেন, তাই অবশ্যই কে কোন উক্তি করেছিল এটা ইম্পর্টেন্ট কোশ্চেন। অর্থাৎ সমাজের উন্নতি ও পরিবর্তনের সঙ্গে সঙ্গে রাষ্ট্রবিজ্ঞান সংক্রান্ত বা রাষ্ট্রবিজ্ঞানের সংজ্ঞার প্রকৃতির মধ্যেও অনেক পরিবর্তন দেখা গেছে, তাই রাষ্ট্রবিজ্ঞানের সংজ্ঞাও ক্রমাগতই পরিবর্তিত হয়ে এসেছে। এই হলো রাষ্ট্রবিজ্ঞানের সংজ্ঞা। উত্তরটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো, লাইক এবং শেয়ার করো। আর এরকম কোনো উত্তর জানতে ইচ্ছে করলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। থ্যাংক ইউ।